নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গ বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। হেনি মাছ দি সমুনির নাম কে হুনে নাই, আঙ্গ বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। গানে গানে যে রয়্যাল ডিস্ট্রিক্ট সেটাই নোয়াখালী, যে মাটিতে ঘ্রাণ পাওয়া যায় আভিজাত্যের। পূব থেকে পশ্চিম আর মধ্যপ্রাচ্য থেকে ঝনঝনানি অর্থের। অর্থ নিশ্চয়ই তৈরি করে আভিজাত্য, সেটাই প্রতিফলিত রয়্যাল শব্দে। সসবারিস্টর উকিল ডাক্তার কোন্ডি পাটে আমরা নাই, আঙ্গ বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। নোয়াখালীর মানুষ মেধাবী ও কর্মঠও বটে। দেশের নানা প্রান্তে যেমন তারা আছেন ছড়িয়ে ছিটিয়ে, বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিচরণ। ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, চাকরি ক্ষেত্রে অবস্থান সর্বত্র। দেশের বাইরেও তাদের জানান দেওয়ার মাত্রাও কম নয়। তাই তো গানে গানে উঠে আসে দেশ বিদেশ ছাড়িয়ে চাঁদেরও কথা। টিকট কাটে মানুষ যেদিন চাঁদে যাইব ভাই, চাঁদের মা বুড়িরে দেখলে থাকবো যে বেটকাই। সংখ্যার হিসেবে এই জনপদের মানুষ প্রায় ৩৬ লাখের বেশি, যার মধ্যে শুধুমাত্র প্রবাসী আছেন প্রায় ৮ লাখ। এই সংখ্যা কেবল দিনকে দিন বাড়ছে। কাতার, দুবাই সহ কোথায় নেই তারা? আর কাতার, দুবাই, আবু ধাবি, মিডল ইস্টে গেলে সাথে সাথে নোয়াখালী হতে গান্ডে মিলে। মধ্যপ্রাচ্যে নোয়াখালীর মানুষের সবচেয়ে বেশি অবস্থান। আমগোবাড়ি নোয়াখালীর লেখক অধ্যাপক মোহাম্মদ হাশেম তার প্রতিটি লাইনেই যেন সে সাক্ষ্যই দিলেন, জানান দিলেন নোয়াখালীর নানা দিক নিয়ে। তার মেয়ে শাহনাজ হাশেম কাজল এই গানটি আমাদের সুনিপুণভাবে গেয়েও শোনালেন। সুরে সুরে উঠে এলো জীবন্ত এক নোয়াখালীর গল্প। দেশ বিদেশে জগৎ জোড়া নোয়াখালীর রাজতাই, আঙ্গ বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। 1868 সালের ভুলুয়া থেকে আজকের নোয়াখালী। চট্টগ্রাম বিভাগটির এই জেলাটি যেমন এ শ্রেণীভুক্ত, তেমনি এর সমৃদ্ধি নানাভাবে। দেশের সবচেয়ে ধনী জেলা যে নোয়াখালী, তার সবশেষ বিবিএস জরিপই তার সাক্ষ্য দিচ্ছে। কারণ এ জেলার দারিদ্র্যের হার মাত্র ৬.১%। এই যে এত কম দারিদ্র্য, তার কি বা কারণ? খুঁজতে গিয়ে দেখা গেল জেলাটির প্রধান আয়ের উৎস যেমন কৃষি, তেমনি আয়ের উৎসের মধ্যে বাণিজ্য, চাকরির পরই আছে প্রবাসী আয়। রেমিট্যান্স যেন চোখ রাঙিয়ে দেখা দিচ্ছে জেলাটির অর্থনীতির মেরুদণ্ডের উৎস। কৃষি প্রধান এ জেলার সকালের সূর্যের কিরণের সঙ্গে দিগন্ত জোড়া মাঠের সবুজ যেমন হাসে, তেমনি হাসছে স্বনির্ভর অর্থনীতির মাধ্যমে দাঁড়ানো মানুষেরও স্বপ্ন। কংক্রিটের একটি বাড়ি অনেক স্বপ্নের অংশ নিশ্চয়ই, তাই তো গ্রামে গ্রামে উকি দিচ্ছে মসৃণ দালান কোঠা, সাক্ষ্য দিচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের অবিরাম শ্রমশক্তির। চাটখিল উপজেলার সবুজ গ্রাম, সবুজের মাঝে যে নীর, সবগুলোই শক্ত ভিত। কিন্তু এসব ভিতের মাঝেও আছে শত ত্যাগ আর দুঃখের গল্প। ২ তলায় ভবনটির মালিক ৭০ এই ব্যক্তি শোনালেন নিজেও ছিলেন ৮ বছর সৌদি আরবে। এবার তিনি দেশে এসে ছেলেকেও পাঠিয়েছেন প্রবাসে। দুজনে এখন আছে ইউরোপের ২টি দেশে। জানালেন টিনের দোতলা ঘর থেকে আজকের এই বাড়ি। খেয়ে না খেয়েই তাদের উত্থান আর সচ্ছলতা প্রবাসের মুখ দেখে। রমানি হলে ১.৫ লাখ টাকা সব কাজ সুদের উপরে। আপনি হুন্দি করবেন যে আসছে, যেমন কত টাকা সুদ আছে আমার এখন সুদের উপরে। বহু টাকা ঋণ আছে আমার এখন। ঋণ ধরেন ৯-১০ লাখ টাকা এখন আর পুরো ঋণে আছে আমি। শুরু করে বাড়াইছি ৮-১০ বছর হয়েছে। প্রথমে দোসারা করছে, এরপর টিনের করছে, টিনের ঘরে কাটছে। তখন উনি বদলা দিছে, কামলা করছে। আমরা দুজন এইভাবে চলছি, খাইছি। কিন্তু ছেলে যে টাকা দিচ্ছে ওই টাকা দিই। ছোটো ছেলেরে সামান্য কিছু টাকা দিতাম, আর সে টিউশন করি, সে পড়ালেখা করতো। বড় ছেলে ওই সৌদির থেকে দরাদরি চলে, বা সে সৌদি তো সরকার একবার এক আইন করে, ছেলে তো কাজকর্ম করতো, কোন সময় আবার কোন বিপদ হয়, তো ছেলে ইউরোপ চলে গেছে। এখন আছে 2 ছেলে ইউরোপ আছে, কিছু দেয় না, দিয়ে কিছু খায়। এই উপজেলার যে বাড়িতেই করা নাড়লাম যেন ঘরে ঘরে প্রবাসীদের গল্প। যেমন এই বাড়িটিতে গিয়ে পাওয়া গেল সৌদি প্রবাসী আমিন আহমেদকে। তার বাবাও ছিলেন প্রবাসে। 5 ভাইয়ের মধ্যে কেউ সৌদি, কাতার, ফ্রান্স সহ নানা দেশে। বিদেশ যাওয়ার আগে তো আলহামদুলিল্লাহ আমার বাবা একজন আর্মি অফিসারপ্রাপ্ত আর্মি ছিল।
তারপরে উনিও বিদেশ গেছে, উনিও যায় প্রায় 5 বছর বা 7 বছরের মতো সার্ভিস করছে। সার্ভিস করার পরে আমাকে প্রথম নিয়েছে আর কি, তারপরে উনি চলে আসছে, ওরা আমি আস্তে আস্তে আমার ভাইদেরকে নিয়েছি আর কি। আলহামদুলিল্লাহ আমরা 5 ভাই আমরা প্রবাসী, সৌদি আরবে ছিলাম বেশিরভাগই আমরা। কিন্তু দেশে থেকে কিছু করার আক্ষেপ আছে তাদেরও। বাড়ি করে অনেকেই আবারও হয়েছেন ঋণগ্রস্ত। বিদেশে থেকে আয় করেও কেন ঋণগ্রস্ত হলেন তারা? প্রবাসী একটা বাড়ি করবো স্বপ্ন আমার ছিল মনে। যখন আমি বাড়ি করে ফেলেছি তখন আমি কিছু আসলে দেনাদার হয়ে গেছি। সত্য কথা যেটা, আমার যে ইনকাম ছিল সৌদি আরবে ওটাও একটু সমস্যার মুখে পড়ে গেছে। আল্লাহর হুকুম আর কি, এটা সব আল্লাহর হুকুমে হয়। তো যাক, হওয়ার পরে আমি এখন যত অভিজ্ঞ আমার ভাই বা আমার সাথে যারা পরামর্শ করে, আমি তাদেরকে বলি যে আগে বাড়ি করার দরকার না, আগে কিছু ইনভেস্ট করো, যেখান থেকে তোমার রিটার্ন আসবে কিছু। আমি ওই পরামর্শ তাদেরকে দিই। গ্রামের এই সহজ সরল মানুষেরাও কখনো ছিলেন রেমিটেন্স যোদ্ধা, কেউ বা বয়সের কারণে ফিরেছেন দেশে। হাঁটতে হাঁটতে দেখা সড়কের পাশে বসে থাকা বেশ কিছু প্রবাসীর সঙ্গে। আপনারা কি প্রবাসী? জি। কি অবস্থা, কতদিন যাবত আছেন? আপনি কতদিন যাবত আছেন? আমি 6 বছর 1 মাস, 6 বছর 1 মাসের মতো আছি। 6 বছর আগে গেছেন? জি। আচ্ছা, কোথায়, কোন শহরে থাকেন? রিয়াদে। রিয়াদে না? জি। কি অবস্থা এখানকার, বা কি করেন? জি, আমি একটা কফি শপে কাজ করতাম, ডানকিন ডোনাট। গল্পে উঠে এলো কাবিন নামা বেড়ে গেছে এই এলাকার অধিকাংশ লোক বিদেশে থাকেন বলে। প্রায় 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত উঠে আসছে কাবিন নামায়। যারা বিদেশ থাকেন না, এ প্রভাব তাদের উপরও পড়েছে। চাট খেলে ম্যাক্সিমাম কাবিন 20 লাখ টাকা পর্যন্ত ওঠে। এটা আসলে আমরা এখন সামাজিকভাবে অনেক মানে কি বলবো, যেটা অপসংস্কৃতি চলে আসছে আর কি। যদি আমেরিকা হয়তো তো সেটা তো আকাশ কুসুম, মানে পুরাই একবার চাঁদের ওঠার মতোই একটা অভিজ্ঞতা। নর্মাল কাবিন হচ্ছে 6 লাখ টাকার নিচে, মানে এখন মানতে রাজি হয় না। বিদেশ থাকতে গিয়ে তাদের ভিসা জটিলতা উঠে আসে আড্ডায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর অ্যাম্বাসির দিকেই অভিযোগের তীর। মিডল ইস্টে আমরা যারা থাকি, দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, এদের মানে আকামারটাই বেশি সমস্যা। আমাদের গভর্নমেন্ট যদি, সরকার যদি আকামারটার ব্যাপারে বাইরের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা এর সাথে যদি কিছু কথা বলতো, তাহলে আমাদের মানে রেমিটেন্স যেটা, এটা আরও বেশি ফ্যাসিলিটি হতো বাংলাদেশে। আমরা দেখি যে অনেক সময় প্রবাসীরা সেখানে অনেক বছর থাকার পরে মারা যাচ্ছে, তো সেইগুলো আসলে কেন ঘটে? সৌদি আরবে প্রবাসীরা মারা যায় এই কারণে, মূলত টেনশন। আপনি ওখানে কি করেন বা না করেন, কাজ থাকুক বা না থাকুক, দেশে টাকা পাঠাইতেই হবে আপনাকে। আপনার থাকা খাওয়া, কপিলকে পয়সা দিতে হবে, এরকম বিভিন্ন রকম টেনশনে বেশিরভাগ মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায়। সবুজের ভেতর দিয়ে আমাদের পথ চলা, ফসলের মাঠের মাঝের সড়ক ধরে পথ চলতে গিয়ে এরই মাঝে চোখে পড়ে নানা দৃষ্টিনন্দন বাড়ি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, বাড়িটি নোয়াখালীর চাটখিলের আবু তারাব গ্রামে, এবং এই গ্রামে অসংখ্য ডুপ্লেক্স বাড়ি, বহুতল ভবন তৈরি হয়েছে। এর বড় কারণ প্রবাসীদের শ্রমে ঘামে পাঠানো যে রেমিটেন্স। নোয়াখালীর অঞ্চলের 9টি যে উপজেলা রয়েছে, এই উপজেলার অন্তত 4টি উপজেলা প্রবাসী অধ্যুষিত, এবং এই উপজেলা বেশ স্বাবলম্বীও। এর ফলে নোয়াখালী আগামী দিনে যেই ধনীর তালিকায় 1 নম্বরে উঠে এসেছে। এমন অনেক বাড়ি আছে যেগুলো অনেক চাকচিক্যময় হলেও কোনো কোনো বাড়িতে দেখা গেল শুনশান নীরবতা। লক্ষ্য যখন ছিল বাড়ি করা, সেটা করেও বিদেশ ছাড়তে পারেননি অনেকে। সোনাইমুড়ি উপজেলায় গিয়ে এমন বেশ কিছু বাড়ি পাওয়া গেল যেসব জনশূন্য। এই যে বাড়িটি দেখছেন, সেটা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নে, এবং এই বাড়িটির যিনি মালিক তিনি একজন আমেরিকান প্রবাসী। যদি একটু দেখাতে চাই বাড়িটি, এই বাড়িটি 2004 সালে আলহাজ মোহাম্মদ আবু তাহের তিনি কিন্তু করেছেন, এবং সেই বাড়িটির যিনি মালিক ছিলেন আবু তাহের, তিনি 2010 সালে মারাও গিয়েছেন বলে এলাকাবাসী জানাচ্ছে। এবং তার যারা ছেলে সন্তান তারা কিন্তু আমেরিকায় আছে, তবে এই বাড়িটিতে তারা গত কয়েক বছরে কিন্তু আসেননি। এবং এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারা বলছেন এই বাড়িটিতে খরচ হয়েছে প্রায় কয়েক কোটি টাকা। এবং এই ইউনিয়নে এরকম বহু বাড়ি রয়েছে যেগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে। প্রবাসীদের যে আয় তা কোথায় ব্যয় হয়? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে দেখা যায় প্রবাসী আয়ের 39% ব্যয় হয় পরিবারের খাদ্যের সংস্থানে, আরও 39% অর্থ ব্যয় হয় শিক্ষা, যাতায়াত, কাপড় কেনা সহ নানা ধরনের খাদ্য বহির্ভূত পণ্যে। বাকি 22% অর্থের 5% ব্যয় হয় টেলিভিশন, ফ্রিজ, মুঠোফোন সহ নানা ধরনের বিলাসপণ্য কিনতে। বাকি 17% ব্যয় হয় জমি বা ফ্ল্যাট কেনায়।
ঈদের আগে প্রবাসীরা টাকা পাঠান ব্যাংকে, তাই বাড়ে ভিড়। মূলত দুই ঈদেই সবচেয়ে বেশি অর্থ পাঠান রেমিটেন্স যোদ্ধারা। বিদেশের টাকা ঈদ পার্বণে হয় জমজমাট কেনাকাটা, কিন্তু যে স্বজন আছে দূরে, যার অর্থে এই সচ্ছলতা, তাদের মনে পড়ে কতটা? আমি পরিবারকে ঈদ করা ছাড়া অনেক কষ্টের, অনেক মিস করি পরিবারকে, দেশকে। তো এটা কি বলবো, সব প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা অনেক এরকম কষ্টটা সবারই থাকে। খুবই কষ্ট করেই টাকা ইনকাম করে, ওদের কষ্টটা আসলে যারা খরচ করে তারা এটা বুঝে না। নিজের আনন্দ মতে কিছুই কিনতে পারে না, আমরা কিনে দিচ্ছি, তারা সুন্দরভাবে ইচ্ছা করি। সবার বাবাকে যখন সালাম দেয়, সালামি দেয়, তখন অনেক ভালো লাগে। কিন্তু এখন তো বাবা থাকবে না, সালাম দিলেও আর সালামি পাওয়া যাবে না। উন্নত দেশে প্রবাস জীবনকে নিশ্চিত করে, তাই কেউ কেউ বিদেশে গিয়েও ভালো প্রশিক্ষণ না থাকায় ফিরে আসছেন দেশে। যে পজিশনে ছিলাম ওইখান থেকে আমি আপ করতে পারতেছি না পজিশন। আমার সার্টিফিকেট ইলেকট্রিক্যাল অথবা অন্যান্য টেকনিক্যাল সার্টিফিকেট না থাকার কারণে, পড়াশোনার সার্টিফিকেটের পাশাপাশি আমার টেকনিক্যাল সার্টিফিকেট দরকার ছিল। তো এই জন্য আমি ছুটিতে এসে আর যাইনি। নোয়াখালীর জনশক্তির যেহেতু বড় অংশই বিদেশমুখী, তাই অনেকেই প্রশিক্ষণের আশায় দ্বারস্থ হচ্ছেন সরকারি ট্রেনিং সেন্টারে। ভাষাগত দক্ষতা, রেফ্রিজারেটর মেরামত, ওয়েল্ডিং, ড্রাইভিং সহ নানা ধরনের প্রশিক্ষণ নেন তারা। অকেজ অফ রিস্ককে সমস্যাগুলো চিহ্নিত করে এটাকে ধীরে ধীরে সচল করা যায়, আমরা সেই প্রত্যেকটা দাবি শিখছি এখানে। পরিকল্পনা করে রাখছি, আমার খেয়াল ছিল যে আমি এই কোর্সটা কমপ্লিট করব, সেই জন্যই আমি এখন ওইটা শেষ করিয়ে এখানে আসছি, আবার ঢুকছি, মানে এটা কমপ্লিট করার জন্য। 3 থেকে 4 মাস মেয়াদী এসব কোর্সে ভর্তি হওয়া যায়। নারীদের অংশগ্রহণও কম নয়। মানুষের আগ্রহের বিপরীতে টিটিসিগুলো কম সংখ্যক আসনেই ভর্তি নিতে পারেন, কারণ যে পরিমাণ লোকবল দরকার এসব প্রশিক্ষণ দেওয়ার জন্য সেটা তাদের কম। সে আক্ষেপও আছে কর্তৃপক্ষের কণ্ঠে। প্রশিক্ষক সংকট, প্রতিটা ট্রেডে একজন করে মাত্র প্রশিক্ষক। রিসেন্টলি আরএসি ট্রেডেরও একজন ট্রান্সফার হয়ে গেল, এখানেও টিচার দেওয়া হয়নি। তো এখানে আমরা গেস্ট ট্রেনার দিয়ে এখন চলমান রেখেছি। তা আশা করছি ওই সংকটটা কাটলে আমরা আরও ভালো থাকবো আর কি। অবৈধ পথে বিদেশ যাওয়া ঠেকাতে নানা প্রকার প্রোগ্রাম অবশ্য সরকারের তরফ থেকে আছে, কিন্তু সচেতন করা যাচ্ছে কতটা? অবৈধ পথে বাইরে যান তাহলে এক হচ্ছে দেশের সুনাম নষ্ট হয়, পাশাপাশি হচ্ছে যে আপনার নিজের জীবন এবং নিজের পরিবারের একটা ঝুঁকি সৃষ্টি হয় আর কি। তো আমরা উপজেলা প্রশাসন থেকে আমরাও কিন্তু যখন বিভিন্ন সময় সেমিনারগুলো করি বা কার্যক্রমগুলো করি, আমি কিন্তু এনজিওদের সাথে যখন মিটিং করি তখন কিন্তু বলছি যে আপনারা মিটিংগুলো একবার রুট লেভেলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বা একটা কমিউনিটিতে গেলে ইউনিয়ন পর্যায়ে করেন, যাতে মানুষ আরও বেশি সচেতন হয়। উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার হার বাড়ানো গেলে উদ্যোক্তা আরও বাড়বে বলে মনে করেন জেলা প্রশাসক। বিদেশে যাওয়ার জন্যই মানুষ শিক্ষাটাকে কম গুরুত্ব দেয়। শিক্ষা তারা গ্রহণ না করে তারা বিদেশে যাওয়ার জন্য বেশি উন্মুখ হয়ে থাকে। তো তারা এটা যদি শিক্ষাটা যদি তারা ভালোভাবে নেয়, শিক্ষা গ্রহণ করে, তাহলে আমার বিশ্বাস যে তারা দেশেই ভালো উদ্যোক্তা হতে পারবে, এবং সরকার তো এই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। 2024 থেকে 2025 পর্যন্ত 22 বছরে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়েছে 16,295 জন। বিদেশে কর্মক্ষেত্রে যুক্ত হয়েছে 10,883 জন, যার মধ্যে নারী 3,068। এই যে এত পরিমাণ প্রশিক্ষণ নিয়েছে, যা মোট বিদেশে যাওয়ার মাত্র কয়েক শতাংশ। তাহলে বাকিরা কিভাবে যাচ্ছে? প্রতারণার শিকার কি হচ্ছে কেউ কেউ? কিভাবে এই চক্রটি কাজ করছে? সে খবর জানালেন যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশী প্রতারিত হওয়া এই ব্যক্তি। শুধুমাত্র নোয়াখালী থেকেই 50 থেকে 55 জন হয়েছেন প্রতারিত। আমি যখন দিই তখন আমার ইন্ডিয়াতে নেয়, আমি ইন্ডিয়াতে ছিলাম, শুধু আমি না, আমেরিকার জন্য। হ্যাঁ, আমেরিকার জন্য। ওইখানে মাল্টা, ইউরোপের অন্য দেশের জন্য আসছিল, আফ্রিকার জন্য ছিল। ওটা বিভিন্ন ক্যাটাগরি টাকা দেওয়া লাগে। আমাকে তখন কন্ট্যাক্ট ছিল 23 লাখ টাকা। ঢাকা থেকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকে, এয়ারপোর্ট থেকে ছাড়া দেয় ওরা, কোনো জবাব দি নাই ইমিগ্রেশনে, ওরা ছাড়া দেয়, সব কিছু ওকে। তুর্কিতে যাইলে একটু ঝামেলা হয়, যার কপাল ভালো, লাক ভালো, অফিসার জিজ্ঞাসা করে না, ছাড়ি দিতেছে, আর যার কপাল খারাপ সে ধরা খাইতেছে। আমি 28 থেকে 30 লাখ টাকার মতো আমার শেষ অলরেডি। বাকি এভাবে নারায়ণগঞ্জের, মুন্সিগঞ্জের অনেক লোকের টাকা। নোয়াখালীর 50 থেকে 55 জনের এমন টাকা, কারো 11 লাখ, কারো 20 লাখ, 21 লাখ, কারো 35 লাখ, এভাবে নিতেছে ওরা।
জেলাটির রেমিটেন্স প্রবাহ কেমন? 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রেমিটেন্স এসেছে 56 কোটি 89 লাখ ডলার, যা 2023-24 অর্থ বছরে ছিল 74 কোটি 68 লাখ ডলার। সার্বিকভাবে ঈদের আগে দেশের রেমিটেন্সের পরিমাণ ছাড়িয়ে গেছে 294 কোটি ডলার, যেখানে পুরো মার্চ মাসের লক্ষ্যমাত্রা ধরা ছিল 300 কোটি ডলারে, এমন তথ্য দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু একথা সত্য, পরিবারের সচ্ছলতা ফিরেছে বিদেশমুখী হয়েই। কিন্তু পরবর্তী যে প্রজন্ম, তাদের কি বিদেশ পাঠাবেন তারা? বিদেশ ছিলেন কিনা? জি, আমি একসময় বিদেশ ছিলাম। আমি 99-তে বিদেশে গেছি। ওখান থেকে 99 থেকে 2000 কোথায় ছিলেন তখন? দুবাইতে, দুবাই রাসেল খাইমাতে। পরে ওখানে প্রায় দীর্ঘ 12 বছর ছিলাম ওখানে আমি। আমার দাদা একসময় লন্ডন থাকতো। আমরা ওই সময় প্রবাসী ফ্যামিলি। আমার দাদা একসময় লন্ডন থাকতো, তখন থেকে আমি গেছি, আমার এক আত্মীয় আমার নিচ্ছি, আমি আবার আমার আত্মীয় স্বজন নিচ্ছি। এভাবে নোয়াখালীতে এটাই চলে, একজন যেতে পারলে পিছনে সবাইকে নিয়ে যেতে চায়। নোয়াখালীতে ব্যবসার প্রতিষ্ঠান কিছু গড়ে উঠলেও প্রতিষ্ঠা পায়নি তেমন কল কারখানা। এই জেলারই মানুষেরা মনে করছেন প্রবাসী থাকার প্রবণতা থেকেই কলকারখানা করার জন্য এ অঞ্চলে প্রবণতা কম। তবে তাদের প্রত্যাশায় রেমিটেন্সে ঘুরে দাঁড়ানো এই জেলায় একদিন প্রবাসী হয়তো কমবে, অধিক ব্যবসার প্রতিষ্ঠান আর কলকারখানার তৈরির হাত ধরে। কিন্তু এই যে রয়্যাল ডিস্ট্রিক্ট, সেটা হয়তো আজীবনই রয়্যাল হয়েই থাকবে দেশের বুকে। জেলার অর্থনীতির ভিত গড়ার সঙ্গে গড়বে দেশের অর্থনীতিও।